এই গোলাটি যদি 100 গজ পূর্ব দিকে পড়তো তাহলে মেজর জিয়াউর রহমান এবং আমি দুজনেই শহীদ হয়ে যেতাম। একটা উদাহরণ দিই, যুদ্ধে অনেকবার অলৌকিকভাবে বেঁচে গিয়েছি। ময়মনসিংহের জামালপুরে একটা সীমান্ত ঘাঁটি কামালপুর আমরা আক্রমণ করেছিলাম, প্রথম ইস্ট বেঙ্গল জেড ফোর্সের অন্তর্ভুক্ত সেনা দল। আমরা তার 300 সৈনিক আক্রমণ করেছি, আমাদের মধ্যে 100 জনই হতাহত হয়েছে। আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন সেখানে শহীদ হন, আমি নিজেও সেখানে আহত হই। যুদ্ধ হলো যে পদাতিক বাহিনী যখন আগায়, শত্রু থাকে বাংকারের মধ্যে, তার শুধু নলটা দেখা যায়, শত্রুকে তো আমি দেখতে পাচ্ছি না, শুধু তার মেশিন গানের নল দেখা যায়, আর ফায়ার করলে যে ব্লাস্ট আসে আলোর ঝলকানি সেটা দেখা যায়, কিন্তু সে আমার পুরো শরীর দেখতে পাচ্ছে, সে দেখে শুনে আমাকে এম করে ফায়ার করতে পারছে। তো আমরা 300 জন যাচ্ছি মাইনফিল্ডের মধ্যে দিয়ে। আমার অফিসারদের কাছে, কমান্ডারের কাছে একটা বেতার সেট থাকে, যেটা স্কুল ব্যাগের মতো পিঠে ঝোলায় যে ছাত্ররা, ওই ধরনের একটা ওয়্যারলেস সেট একজন সৈনিকের পিছে থাকে, যাকে আমরা সিগন্যালার বলি, আর হ্যান্ডসেটটা থাকে কমান্ডারের কাছে। তো আমার সিগন্যালার, এই যে রুমি যে বসে আছে এরকম পাশাপাশি গায়ে, মনে করেন রুমি সিগন্যালার, তার পিছনে ব্যাগ, আমার হাতে ওয়্যারলেস সেট। আমরা কথা বলার চেষ্টা করতেছি জেনারেল জিয়া বা অন্যান্য অফিসারদের সাথে বা গোলন্দাজ বাহিনীর সাথে, কিন্তু বেতার সেট কাজ করছে না। তো আমার সাথে যে এই যে সিগন্যালার যেখানে রুমে বসে আছে, হঠাৎ করে দেখি মাইনের উপরে পড়েছে, 2 টুকরা হয়ে গেল, কোমর থেকে 2 টুকরা হয়ে গেল, ল্যান্ড মাইনের উপর তার পা পড়েছে। অর্থাৎ এই মাইনটা আমি যদি 6 ইঞ্চি ডান দিকে থাকতাম, আমি উড়ে যেতাম। তো এইভাবে ওই যুদ্ধে আমাদের 100 জনের মতো হতাহত হলো। আমরা কিছুটা অংশ দখল করেও এই ব্যাপক হতাহত হওয়ার কারণে, এবং 2 জন অফিসারের 2 জনই, একজন শহীদ একজন আহত হওয়ার কারণে আমরা আবার ছেড়ে আসি। এরপর এখান থেকে আমরা যাই, জেড ফোর্স যায় সিলেট অঞ্চলে। সেখানে একটি ভয়াবহ যুদ্ধ হয় গৌরীপুরে। 31 পাঞ্জাব রেজিমেন্ট আমাদের ইউনিট প্রথম ইস্ট বেঙ্গলের উপর আক্রমণ চালায়। সকালবেলা 3-4 ঘন্টার যুদ্ধে 31 পাঞ্জাবের অধিনায়ক মেজর সরওয়ার এবং তাদের 80 জনকে আমরা হত্যা করি, তাদের 36 জনকে জীবিত বন্দী করি। এই যুদ্ধে আমি এবং মেজর জিয়াউর রহমান একই ট্রেঞ্চে 3 ঘন্টা ছিলাম। এই সময়কার স্মরণীয় ঘটনা হলো, আমাদের কামানের গোলা অনেক বেশি ছিল, ভারতীয় বাহিনী আরও অনেক রিসোর্সফুল, তাদের সৈন্য সংখ্যাও বেশি। তো আমরা মুহুর্মুহু গোলা ফেলছি 31 পাঞ্জাবের উপরে, ওরা মাত্র 1-2টা মাত্র গোলা ফায়ার করছেন। তো এই যে কামানের যে গোলা ফায়ার করে, কামানগুলো থাকে 2-3 মাইল পিছনে, 5 মাইল 10 মাইল পিছনেও থাকে ভারী কামান। সেই কামানকে যাতে লক্ষ্যবস্তুর উপর গোলা ফেলতে পারে, সেই জন্য পদাতিক বাহিনীর অফিসার যেমন আমি, আমার সাথে বেতার সেটের মাধ্যমে গান পজিশন বা গোলন্দাজ বাহিনীর সাথে যোগাযোগ করতে হয় ওয়্যারলেস সেটের মাধ্যমে। আমাদের কাছে থাকে মিলিটারি ম্যাপ, ওই ম্যাপে আমি রেফারেন্স বললে গোলন্দাজ বাহিনীর অফিসার বুঝতে পারে যে আমি কোন স্থানটি ইন্ডিকেট করছি, তখন সে ওইভাবে গোলা ফেলে। এই কাহিনী অবতারণা করছি এই জন্যে যে সৈনিকের জীবন মৃত্যু কতক্ষণ স্থায়ী। যখন জেনারেল জিয়া এবং তখন মেজর জিয়া এবং আমি পাঙ্কারে বসে শত্রুদেরকে মোকাবেলা করছি রণাঙ্গনে, সেই সময় আমার 100 গজ ডানে ছিল আমাদেরই আলফা কোম্পানি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের অধীনে। ক্যাপ্টেন মাহবুব ওয়্যারলেস সেটে গোলন্দাজ বাহিনীর অফিসারকে বলতেছে শত্রুর উপরে গোলা ফেলার জন্যে। কথাগুলো এরকম 125, 926, 1 রাউন্ড গান ফায়ার, মানে এই শত্রুর লোকেশন দিলাম, ফায়ার করো, 1 রাউন্ড গান ফায়ার মানে 6টা গোলা পড়বে। তো মাহবুবের কথায় আর্টিলারি অফিসার, ইন্ডিয়ান আর্টিলারি অফিসার গোলা ফেললো শত্রুর উপরে, এবং শত্রুর উপরে গোলাটি পড়লো। তখন আনন্দে মাহবুব চিৎকার করে বলে উঠছে, ওয়েল ডান, অন টার্গেট, অর্থাৎ খুব ভালো হয়েছে, শত্রু ঘায়েল হয়েছে, আবার ফায়ার করো। এই কথা বলার পর আমাদের বাহিনীও ফায়ার করলো। পাকিস্তানিরা একটা মাত্র গোলা ফায়ার করেছে, সেই গোলাটা এসে ক্যাপ্টেন মাহবুবের 10 গজ দূরে পড়ে এবং তিনি সাথে সাথে শহীদ হন। এই কাহিনী বলার উদ্দেশ্য হলো এই গোলাটি যদি 100 গজ পূর্ব দিকে পড়তো তাহলে মেজর জিয়াউর রহমান এবং আমি দুজনেই শহীদ হয়ে যেতাম। এই মুহূর্তে যিনি উল্লসিত যে শত্রু ঘায়েল হয়েছে, পর মুহূর্তে তিনি নিজেই ঘায়েল হলেন শত্রুর গোলার আঘাতে। এই হলো সৈনিক রণাঙ্গনে জীবন মৃত্যুর কাহিনী। এইভাবে বিভিন্ন রণাঙ্গনে আমার ব্যাটালিয়নের 3 জন অফিসার শহীদ হয়েছেন। বীর বিক্রমের যুদ্ধ করেছে জেড ফোর্স। এই গৌরীপুরের
যুদ্ধের পর আমরা কানাইঘাট দখল করলাম। তখন আমাদেরকে বেতার সেটের মাধ্যমে বলা হলো যে আমরা সিলেটে যাই। সিলেটে 4-5 গুর্খা ব্যাটালিয়ন নামে একটি ভারতীয় গুর্খা ব্যাটালিয়নকে হেলিকপ্টারে ড্রপ করা হয়েছিল। আমাদেরকে বলা হয়েছে তাদের সাথে লিঙ্ক আপ করার জন্যে। মেজর জিয়া আমাকে এবং আমাদের কর্নেল জিয়াউদ্দিনকে ডাকলেন, বললেন যে আমরা সিলেট দখল করতে চাই। আমরা চা বাগানের ভিতর দিয়ে যুদ্ধক্ষেত্রে এড়িয়ে সিলেটের দিকে গেলাম। মেজর জিয়াউর রহমান আমাদের সাথে না থাকলেও পারতেন। তিনি ছিলেন সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার। তিনি অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো ভারতের অভ্যন্তরে থেকে যুদ্ধ পরিচালনা করলেও দোষের কোনো কিছুই নেই, সিনিয়র অফিসাররা পিছনেই থাকে। কিন্তু জিয়াউর রহমান এমনই একজন ব্যক্তি, তার বিবেক তাকে নাড়া দিয়েছে যে আমার অধীনস্থ সৈনিকরা প্রতিদিনই কেউ না কেউ শহীদ হচ্ছে, হারিয়ে যাচ্ছে, আমি কিভাবে ভারতের মাটিতে বসে থাকি। আমি গৌরীপুরের যুদ্ধের ট্রেঞ্চের মধ্যে তাকে বললাম, স্যার আপনি এখানে কেন, আপনি পেছনে যান, আমরা ব্রিগেড কমান্ডারকে হারাতে চাই না। তিনি বললেন যে আমার কষ্ট লাগছে, তোমরা এখানে জীবন দিচ্ছ আর আমি ভারতের অভ্যন্তরে বসে বসে দেখব। এই ছিল উদার হৃদয় সিংহহৃদয় জিয়াউর রহমানের পরিচয়। কানাইঘাট থেকে আমরা ধীরে 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 চা বাগানের ভিতর দিয়ে সিলেটের দিকে এগোতে থাকলাম। আমাদের পিঠে গোলাগুলি এবং শুকনা খাবার, চিড়া এবং গুড়। 4 দিন চলার পর হঠাৎ দেখি সামনে একটা বিল্ডিং। বুঝলাম সিলেটের কাছাকাছি আসছি, সিলেটের আগে কখনো যাইনি। সেই বিল্ডিংটি পরবর্তীকালে জেনেছি ছিল এমসি কলেজের প্রিন্সিপালের বাসা। সেখানে পাকিস্তানিদের অনেকগুলো কংক্রিট বাংকার রয়েছে টিলার উপরে। আমরাও সকালবেলা আরেকটা টিলা তাদের মুখোমুখি হলাম। তাদের সেনাদলের ব্যাপ্তি তখনও বুঝতে পারিনি। সকালে যখন রোদ পোহাতে ওঠে তখন দেখলাম যে বেশ ভারী একটা সেনাদল এখানে রয়েছে। তারা চিৎকার করে আমাদেরকে পরিচয় জানতে চায়। তো একটু পরে আমরা তো চুপচাপ কথা বললে বোঝা যাবে যে বাঙালি, যদিও আমাদের খাকি পোশাক। আমরা দ্রুত ট্রেঞ্চ খনন করার চেষ্টা করছি। ট্রেঞ্চ খনন করতে অনেক সময় লাগে, মিনিমাম 2 ঘন্টা টাইম লাগে। আমরা 15-20 মিনিটে কোনো রকম হাঁটু পর্যন্ত খনন করতে পারিনি, আমাদের পুরা শরীর এক্সপোজড। এই অবস্থায় পাকিস্তানি বাহিনী আমার কোম্পানির উপরে পরপর 4টি আক্রমণ করলো। তাদের প্রায় 40 জন আমাদের হাতে নিহত হলো। কিন্তু আমরা যেহেতু ট্রেঞ্চ করতে পারিনি, আমারও সেনা দলের 18 জন শহীদ হলো। আমার সাহসী প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীর উত্তম শহীদ হলেন। 2টা মেশিন গান ছিল আমার সাথে, 2টা মেশিন গানের কমান্ডার শহীদ হলেন। আমরা ভেবেছি আজকেই আমাদের জীবনের শেষ দিন, কারণ তারাও পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই মুহূর্তে যুদ্ধ চলছিল সিলেট থেকে 8 মাইল দূরে, অথচ আমরা সিলেট শহরে প্রবেশ করেছি সবার আগে। এমন সময় ভারতীয় বাহিনীর গোলন্দাজ একটা অফিসার আমাদের সাথে ছিল, তার পিঠে ওয়্যারলেস সেট ছিল এবং চা বাগানের ভেতরে থাকায় ওয়্যারলেস সেট কাজ করছিল না। হঠাৎ করে যেহেতু লোকালয়ে এসেছি, আমাকে ভারতীয় মেজর বললেন যে এখন আমি যোগাযোগ করতে পারছি কামান বাহিনীর সাথে, কামানের গোলা ফেলতে হবে কিনা। আমি বললাম যে কামানের গোলা ফেললে আমরাই মারা যাব, একটা বিমান সর্টি আনা যায় কিনা। আধ ঘন্টা পরে দেখলাম 2টি ভারতীয় মিগ বিমান এসে সামনে এমসি কলেজের বাসায়, প্রিন্সিপালের বাসায় বাংকারগুলোকে রকেট মেরে মেরে উড়িয়ে দিল এবং পাকিস্তানিরা চিৎকার করে এই যে নিস্তব্ধ হয়ে গেল এবং তারা আত্মসমর্পণ করতে প্রস্তুত আমাদেরকে জানিয়ে দিল। সেই দিনও অলৌকিকভাবে জীবন রক্ষা পেয়েছে। হঠাৎ করে বেতার যন্ত্রে যোগাযোগ স্থাপন হয়। তৎকালীন সময় 18টি জেলা ছিল বাংলাদেশে, সিলেট একমাত্র জেলা শহর যেটি কেবলমাত্র মুক্তিবাহিনী দখল করেছে, যেটি সম্ভব হয়েছে মেজর জিয়াউর রহমানের বীরত্বের এবং সাহসিকতার কারণে। এই যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারণে মেজর জিয়াউর রহমান আমাকে বীরশ্রেষ্ঠ খেতাবের জন্য সুপারিশ করেছিলেন এবং আমি অত্যন্ত ভাগ্যবান, একমাত্র জীবিত ব্যক্তি যাকে তিনি বীরশ্রেষ্ঠ পদের জন্য লিখিতভাবে সুপারিশ করেছেন। আর কোনো জীবিত ব্যক্তিকে এই সুপারিশ তিনি করেননি। তবে এই সিলেটের এই যে কানাইঘাট টু সিলেট এই জার্নিটা, এটি ছিল আমাদের জন্য একটি মাও সেতুংয়ে যেরকম লং মার্চ, আমাদেরও একটা ডিসাইসিভ লং মার্চ এট দি ফ্যাগ এন্ড ইন দি ওয়ার। সেখানে সারাদিন চলতাম, সারা রাত চলতাম, দিনের বেলা গাছের নিচে শুয়ে থাকতাম। মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন অলি আহমদ এবং আমরা গাছের নিচে একই ম্যাপ কেস বিছিয়ে ঘুমাতাম। জিয়াউর রহমান তখন, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে সামনে আমাদের বিজয় সমাগত, যুদ্ধের শেষ পর্যায়ে আমরা, তিনি অনেক কথা বলতেন, কেমন বাংলাদেশটা কি স্বাধীন হলে কেমন রাষ্ট্র হবে।
তার মনে সংশয় ছিল যে আমাদের স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন হবে। পাঞ্জাবিদের, ইস্ট পাঞ্জাবিদেরকে তাড়িয়েছে, কিন্তু ওয়েস্ট পাঞ্জাবের সৈন্যদেরকে তাড়িয়েছি, কিন্তু ইস্ট পাঞ্জাবের ভারতীয়রা তারা এসে এই দেশের উপরে প্রভুত্ব বিস্তার করার চেষ্টা করবে। আমরা বলতাম যে এটা তো সম্ভব হবে না, মুক্তিযুদ্ধ করে বিজয়ী হতে যাচ্ছি, আমরা কিসের কে, আমাদেরকে তো। কিন্তু আজ 53 বছর পরে মনে হয় যে কেমন ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। তিনি সেই সময়ে 71 সালে বলেছেন যে এদের বিরুদ্ধে আমাদেরকে তৎপর হতে হবে। যখন বাঙালিরা ভীত সন্ত্রস্ত হয়ে ঘর বাড়ি ছেড়ে গ্রামে গ্রামান্তরে পালিয়ে বেড়াচ্ছে, শহর ছেড়ে গ্রামে যাচ্ছে, এই সময় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি জানিয়ে একজন বীর বাঙালি সৈনিক প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, যার নাম মেজর জিয়াউর রহমান। তিনি 26শে মার্চ প্রথম প্রহরে ড্রামের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন তার সৈনিক, এই ইস্ট বেঙ্গলের সৈনিকদের সামনে, যে আজ থেকে আমরা স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, আমরা যুদ্ধের মধ্যে এই দেশকে শত্রুমুক্ত করব। তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার ছাত্র যুবক এই দেশে এসে মুক্তিবাহিনীতে যোগ দেয়। আমি যখন চৌগাছায় গেলাম, হাজার হাজার ছাত্র বলে, স্যার অস্ত্র দেন, দেশের জন্য যুদ্ধ করব, জীবন দেব। এই সব ছেলেদেরকে দেখে তাদের চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম যে কোন বাংলাদেশ, এদেরকে তো চিনি না। এই বাংলাদেশে মাঠে মাঠে ফুটবল খেলেছি, গ্রামে গঞ্জে ট্রেনিং এক্সারসাইজ করেছি, ছাত্র হিসাবে কত জায়গায় গিয়েছি। বাঙালি ছিল ভেত জাতি। পাকিস্তানিরা আমাদেরকে বলতো এরা তো মছলিখোর, নন মার্শাল রেস। তো সেই জায়গায় এই ধরনের অনুপ্রাণিত, দেশাত্মবোধে উজ্জীবিত এত হাজার হাজার তরুণ কোথা থেকে এলো। আমি যে 500 জনকে আমার সেনা দলে ভর্তি করেছি, তাদের মধ্যে 400 রণাঙ্গনে জীবন দিয়েছে। তাদেরকে মাত্র 1.5 মাসের ট্রেনিং দিয়েছি। 1.5 মাস ট্রেনিংয়ের পর তারা দুর্ধর্ষ মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে। আমরা বিভিন্ন রণাঙ্গনে এরা যে শৌর্য বীর্য প্রদর্শন করেছে অতুলনীয়। বক্তৃতা দেওয়া তো খুবই সোজা, কিন্তু দেশের ডাকে জীবন উৎসর্গ করতে হলে এই মেশিন গানের গুলি, কামানের গোলা, মর্টারের অবিশ্রান্ত বুম বুম গোলাবর্ষণ, মাইনফিল্ড বিছানো, মাইনফিল্ড অতিক্রম করে শত্রুর উপরে হাতাহাতি যুদ্ধ করতে হলে সাহস লাগে। দেশের জন্য জীবন উৎসর্গ করতে পারে যারা সুইসাইড স্কোয়াড, তারাই ছিল এইসব যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা।